নমস্কার, স্বাগত জানাই আপনাকে রবি বৈঠকির গল্পের হাটে এবং ভিডিওটি ক্লিক করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসুন শুনে নেওয়া যাক আমাদের আজকের গল্প দেবজ্যোতি ভট্টাচার্যের স্বপ্নের ঘড়ি। স্কুল থেকে ফিরে বাবলু দেখল মা বাড়িতে নেই। সুনিতাদি বলল অফিস থেকে বাবার ফোন পেয়ে হাতিবাগানে গিয়েছেন বিকেলবেলা। দুজনে মিলে একেবারে পুজোর বাজার সেরে ফিরবেন। সেসব নিয়ে তখন বেশি ভাবার সময় ছিল না, কারণ মাঠে 4:30 থেকে জুনিয়র টুর্নামেন্টের ম্যাচ আছে মেঘদূত হাউজিংয়ের সঙ্গে। বাবলু ওদের বলাকা হাউজিং টিমের গোলকিপার। মেঘদূত হাউজিংয়ে ঠাটবাট খুব, বলাকার মতো সাদামাটা নয়। তবে হলে কি হয়, ছেলেগুলো একেবারে যা তা, ইয়া মোটা মোটা চেহারা, সব মাঠে নেমে নড়তে চড়তে পারে না। খেলা শুরু হতেই বলাকার টিম এমন চেপে ধরল যে কহতব্য নয়। বল কুৎসিত কদাচিৎ সেন্টার লাইনের এপাশে আসছে, ফলে বাবলুর প্রায় অখণ্ড অবসর। ব্যাকে খেলে হারু, বাবলুর সঙ্গে ক্লাস 4-এ একই সেকশনে পড়ে, থাকেও বলাকায় বাবলুদের ঠিক নিচের ফ্ল্যাটটায়। গলায় গলায় ভাব দুজনে, তারও বিশেষ কাজকর্ম নেই। খানিক পরে বাবলু বিরক্ত হয়ে বলল, ইচ্ছে মার সঙ্গে পুজোর বাজার করতে চলে গেলেও হতো হাতিবাগানে, এরকম ম্যাচে গোলকিপার না থাকলেও চলে। মেঘদূতের মহেন্দ্র দ্বিবেদী হাঁসফাঁস করতে করতে বল পায়ে কেমন করে যেন এসে পৌঁছেছিল এদিকে। তার পায়ের নিচ থেকে বলটা টোকা মেরে ক্লিয়ার করে আলতো একটা ল্যাং মেরে দ্বিবেদীকে শোয়াতে শোয়াতে হারু জবাব দিল, যা বলেছিস, এই মোটা হাঁসগুলোর সাথে ফুটবল খেলা যায়? দেখা গেল মহেন্দ্র দ্বিবেদী হাঁস শব্দটার মানে দিব্যি জানে। উঠে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে বলল, मैं पापा को बता दूंगा, आपने मुझे गिराया और ऊपर से बात बोल के गाली भी दिया। আবার কয়েক মিনিট বলটলের দেখা নেই। হারু উদাস চোখে ওদিকের গোলপোস্টের দিকে তাকাতে তাকাতে বলল, আমাদের পুজোর বাজার কাল হয়ে গিয়েছে, আমি এবার জামা নিইনি। ও একগাল হেসে বলল, আমি পুজোয় জামার বদলে একটা পিকপিক ঘুড়ি চেয়েছিলাম, তাই আমাকে একটা পিকপিক ঘুড়ি দিয়েছেন। নামি কোম্পানির গোলাপি রঙের ঘুড়ি, এলাম দিলে দারুণ গান গায়, এরকম পি প্যাপো প্যাপো। ঠিক তক্ষুনি মেঘদূতের সেন্টার ফরওয়ার্ডের সঙ্গে বল কাড়াকাড়ি করতে করতে শিবু আর বিষ্ণু হঠাৎ সামনে এসে পড়ায় হারু একটু ব্যস্ত হলো। ফলে ঘড়ির বাকি গল্পটা আর শোনা হলো না। ম্যাচ শেষ হওয়ার পর বাড়ি ফিরতে ফিরতে বাবলুর ভীষণ একটা ইচ্ছে হচ্ছিল। ও অবশ্য মাকে পুজোয় ঘড়ি টড়ি দেওয়ার কথা বলেনি, মাথাতেই আসেনি। হারুর কথাটা শোনার পর থেকে অবশ্য ঘড়িটা সেই যে মাথায় ঢুকেছে আর বেরই হচ্ছে না। ঘড়িটা বাবলু চোখের সামনে বারবার স্পষ্ট দেখতে পাচ্ছিল। গোলাপি রঙের টেবিল ঘড়ি, ওর বুককেসের উপরে বসে বসে সকালবেলা গান গাইছে। আচ্ছা, মনে করো ওতেও তো পারে। মার হঠাৎ যে থেকেই মনে হলো, আহা, ছেলেটার একটা টেবিল ঘড়ি নেই। ব্যাপারটা মাথায় আসতে অনেক দুঃখে বাবলু একটু হাসলো। মার নিজের তৈরি অনেক আইনের মধ্যে একটা হলো 10 বছর পেরোবার আগে ছেলেদের ঘড়িতে হাত দেওয়া বারণ। গত সপ্তাহে বাবার ঘড়িতে বাবলু একটু দম দিয়ে ফেলেছিল বলে দুটো সাংঘাতিক কানমোলাও খেয়েছে মায়ের হাতে। সেই মা বাবলুর জন্য নিজে থেকে ঘড়ি কিনে আনবেন? খানিক পরে হাত পা ধুয়ে পড়তে বসে বাবলুর মাথায় আর একটা আইডিয়া এলো। পুজোর তো আর দিন কয়েক মাত্র বাকি, মা দুর্গা তো কাছাকাছি এসে গিয়েছে, এক মনে ডাকলে শুনতে কি আর পাবে না? তো বাবলু চোখ বুজে জোড়হাত করে প্রার্থনা করতে শুরু করলো, হে মা দুর্গা, তুমি তো সব পারো, মাকে দিয়ে এবার পুজোয় আমার জন্য একটা ঘড়ি কিনিয়ে দাও মা, প্রমিস করছি। তাহলে এবার অষ্টমীর দিন অঞ্জলি দিতে গিয়ে ঠিকঠাক মন্ত্র বলবো, কতবারের মতো ফিস ফিস করে জ্যাক অ্যান্ড জিল গাইবো না। হে মা দুর্গা। কথাগুলো কয়েকবার বলতে বলতে বাবলু যখন মনশ্চক্ষে মা দুর্গাকে হাসি মুখে বর দিতে দেখছে,
তক্ষুনি ডোরবেলের শব্দে চটকাটা ভেঙে গেল। সুনিতাদি দরজা খুলছে। মায়ের গলার আওয়াজ পাওয়া যাচ্ছিল। বলছেন, বাবা কি ভিড়, লোক যেন উপচে পড়ছে। বাবলু তাড়াহুড়ো করে বই খাতা বন্ধ করার পর উঠে গিয়ে বলল, কই ঘড়ি দাও। মা অবাক হয়ে বললেন, কিসের ঘড়ি? আমার পূজার ঘড়ি। মানে? বারে এইমাত্র মা দুর্গা বর দিল যে। বাবা হেসে হেসে মাকে সুপারস্টিশন টুপারস্টিশন কী সব ইংরেজি বললেন। বাবলু বিশেষ বুঝতে পারল না, তবে এটুকু বুঝল মা দুর্গাকে দিয়ে কাজ হবে না। কাকে দিয়ে হবে সেটাও বাবলুর মাথায় এসে গেল চট করে। আফসোস হচ্ছিল একটু আগে কেন এটা মাথায় আসেনি। সান্তা ক্লজ। সান্তা এখনো পর্যন্ত বাবলুকে কখনো নিরাশ করেনি। গতবার বড়দিনের আগে একটা সাইকেল চেয়ে চিঠি লিখে বাবাকে দিয়ে পোস্ট করিয়ে দিয়েছিল। তা বড়দিনের দিন সকালবেলা উঠে দেখে একটা ঝকঝকে লাল রঙের সাইকেল ডাইনিং স্পেসে দাঁড়িয়ে আছে। তার আগের বছর দিয়েছিল একটা ফুটবল। অবশ্য একটা সন্দেহও হচ্ছিল ডিসেম্বরের 3rd উইকে সান্তাক্লজকে চিঠি লিখতে হয়। এ তো সবে সেপ্টেম্বরের শেষ, এত আগে বললে কি কাজ হবে? তারপরেই খেয়াল হলো দুর্গাপুজোটাও তো অসময়ের। মার কাছে রামচন্দ্রের সেই অকাল বোধনের গল্প বাবলু শুনেছে। অকালে ডাকার জন্যে মা রামের ইচ্ছে পূরণ করেনি, তাহলে সান্তাক্লজকেও বা অকাল বোধন করলে দোষ কি? ডাইনিং স্পেসের এপাশটায় একটা ছোট্ট ঘর আছে, সেটা বাবলুর পড়া কাম শোবার ঘর। তার জানলা দিয়ে রাস্তা, আর রাস্তা পেরিয়ে লেকটা দেখা যায়। এই ফ্ল্যাটের জানলায় যেহেতু গরাদ নেই, তাই তার কাচের পাল্লা খোলা বারণ। রাতের খাওয়ার পর ঘরে ঢুকে বাবলু প্রথমে দরজাটা বন্ধ করলো ভালো করে। তারপর বাংলা খাতার একটা পাতা ছিঁড়ে নিয়ে তাতে সান্তাক্লজকে চিঠিটা লিখে জানলার পাল্লা খুলে বাইরে হাওয়ায় ছেড়ে দিল। কাগজটা দুলতে দুলতে লেকের দিকে উড়ে গিয়ে অন্ধকারের মধ্যে হারিয়ে গেল। যখন বাবলু জানলার পাল্লাটা চেপে বন্ধ করে দিল। ছিটকিনিটা আর লাগালো না অবশ্য, আটকে দিলে সান্তা ঢুকবে কি করে? গভীর রাতে মৃদু একটা শব্দ পেয়ে ঘুম ভেঙে গেল বাবলুর। মিটমিট করে তাকিয়ে দেখল জানলার বন্ধ পাল্লাটা খুলেও গিয়েছে নিঃশব্দে। তার মধ্যে দিয়ে প্রথমে ঢুকে এলো একটা সরু আলোর রেখা। তারপর তার পিছন পিছন সান্তাক্লজ জানলা দিয়ে নিঃশব্দে ঘরে ঢুকে এলো। অন্ধকারেই টের পাওয়া যাচ্ছিল দাড়িটা একটু ছোট, তবে পিঠে পোঁটলাটা ঠিকই আছে। সান্তাক্লজ ঘরে ঢুকে এদিক ওদিক তাকিয়ে তারপর পা টিপে টিপে দরজার দিকে এগোতে শুরু করলো। ওহো, ডাইনিং স্পেসে গিফটটা রাখবে বলে যাচ্ছে বোধ হয়, কিন্তু ওখানে রাখলে তো সকালবেলায় প্রথমেই মার চোখে পড়ে যাবে। অতএব বাবলু মটকা ছেড়ে আস্তে আস্তে আওয়াজ দিল, সান্তাক্লজ এখানে রাখো, ও ঘরে নয়। সান্তাক্লজ থমকে দাঁড়িয়ে বোঁ করে ঘুরে গেল এদিকে। তারপর খুব গম্ভীর গলায় ফিসফিস করে বলল, চুপ। বাবলু ততক্ষণে উঠে এসে সান্তার সামনে দাঁড়িয়ে হাত বাড়িয়ে বলছে, দাও। সান্তা বলল, কি দেব? বারে আমি চিঠি দিলাম বলেই তো এলে, দাও এখন আমার ঘড়ি দাও। ঘড়ি? হ্যাঁ ঘড়ি দাও বলছি। বাবলুর ঠোঁট দুটো ফুলে উঠল। কান্না কান্না গলায় বলল, নইলে কিন্তু আমি চিৎকার করে কাঁদবো। বাইরে থেকে চুঁয়ে আসা হালকা আলোয় সান্তাকে এবার খানিক দেখা যাচ্ছিল। দেখতে মোটেই ছবি সান্তাক্লজের মতো নয়, কেমন রোগা ভোগা কালো কালো। একটা হাফ প্যান্ট পরে আছে। ভিতু ভিতু মুখ করে বাবলুকে বলল, না না বাপ, চেঁচাস না, গোটা পাড়া টের পেয়ে যাবে, আমি যাই। এই বলে জানলার দিকে পা বাড়াতে যেতে বাবলু ওর হাত চেপে ধরে বলল, আগে আমার ঘড়ি দাও তবে যাবে। কই তোমার পোটলা দেখি, নইলে কিন্তু। ওরে বাবা, আচ্ছা বিচ্ছু তো। আচ্ছা আচ্ছা, এই নে তোর ঘড়ি। বলতে বলতে ঝোলার ভিতর হাত ঢুকিয়ে একটা ঘড়ি বের করে আনলো সান্তা। তার হাতের টর্চের আলোয় বাবলু মিলিয়ে দেখে নিল ভালো করে। গোলাপি রং, ভিতরে কোম্পানির নাম লেখা আছে। অ্যালার্মের গানটাও টেস্ট করতে যাচ্ছিল।
তা সান্তাক্লজ কঁকিয়ে উঠে বলল, ধোয়াই বাপ, ওটা আর বাজাস না, পাড়াসুদ্ধ লোক টের পেয়ে যাবে। সত্যিই তো, অকাল বোধনে সাড়া দিয়ে যে লোকটা তার ঘড়ি নিয়ে এলো, তার গুপ্ত কথা সবাইকে জানিয়ে দেওয়াটা মোটেই ভালো কাজ নয়। বাবলু অতএব খাটে উঠে দাঁড়িয়ে 2 হাত দিয়ে সান্তার গলা জড়িয়ে ধরে তার গালে 2টো চুমু দিয়ে বলল, থ্যাংক ইউ সেন্টা, তুমি খুব ভালো। সান্তা চুপ করে দাঁড়িয়ে আদর খেলো। তারপর ফোঁস করে একটা শ্বাস ছেড়ে বাবলুর হাত 2টো ছাড়িয়ে নিয়ে ফের জানলা গলে বেরিয়ে গেল। বাবলু উঁকি দিয়ে দেখল রেন ওয়াটার পাইপ বেয়ে সান্তা নেমে যাচ্ছে নিচের অন্ধকার রাস্তার দিকে। হরিণে টানা রথটা দেখা গেল না অবশ্য, লুকিয়ে রেখেছে বোধ হয়। পরদিন সকালে উঠে হই হই কাণ্ড। নিচের তলায় হারুদের ফ্ল্যাটে কাল রাতে নাকি চুরি হয়ে গিয়েছে। ছিঁচকে চুরি অবশ্য, বিশেষ কিছু নিতে পারেনি, হাঁড়ি কুড়ি বাসন কোসন এসব নিয়েছে কিছু কিছু। হারু মুখ গোমরা করে বসেছিল। বাবলু যেতে বলল, আমার পুজোর ঘড়িটা বারান্দার তাকে রেখেছিলাম, সেটা চুরে নিয়ে গেছে। ইস, কালকেই সেফটি পিন দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে ঘড়িটার গায়ে নিজের নাম লিখেছিলাম রে। বাড়িতে এসে চুপি চুপি সান্তার দেওয়া ঘড়িটা নিয়ে উল্টে পাল্টে দেখল বাবলু। পিছন দিকে গোলাপি প্লাস্টিকের ঢাকনার গায়ে পিনের খোঁচায় লেখা হারু শব্দটা পরিষ্কার পড়া যাচ্ছে। তার মানে এত ভালোবাসে সান্তা বাবলুকে, হঠাৎ করে চিঠি পেয়ে তার কথা রাখার জন্যে চুরি করলো অন্যের ঘড়ি। কিন্তু না না, অমন জিনিস বাবলু চায় না। ঘড়িটা হাতে নিয়ে বাবলু হারুদের বাড়ির দিকে রওনা হলো। সেদিন রাতে খাওয়া দাওয়ার পর ঘরে ঢুকে দরজা বন্ধ করে ফের একটা কাগজ নিয়ে বড় বড় অক্ষরে বাবলু লিখল, প্রিয় স্যান্টা ক্লজ, ঘড়িটা খুব ভালো ছিল, কিন্তু ওটা তো আসলে হারুর ঘড়ি। আমি তাই ওটা হারুকে ফেরত দিয়ে এসেছি। তুমি যে ওটা চুরি করে এনেছো সে কথা বলিনি অবশ্য, বলেছি আমাদের জানলার বাইরে আলসাতে পড়েছিল, তাড়াতাড়ি কিছু নেই। এবার যখন বড়দিনের সময় আসবে তখন ঠিক কোনোরকম একটা ঘড়ি দিয়ে যাও আমাকে, চুরি টুরি করে এনো না যেন আবার। ভালোবাসা নিও, বাবলু। রাতে ঘরের আলো নিভিয়ে নিঃশব্দে জানলা খুলে চিঠিটা হাওয়ায় ভাসিয়ে দিল বাবলু। তারপর হাসি হাসি মুখ করে বিছানায় এসে শুয়ে পড়ল।